সুচরিতা সু, তোমাকে বলছি, ঘাড় ঘুরিয়ে কাকে দেখছো? আমি তোমার মন গো। ছেলেটাকে মারলে কেন? খাচ্ছে না, কথা শুনছে না, টিভি দেখবে বলে বায়না করছে। শোনো, আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করি, ঠিক ঠিক উত্তর দেবে কিন্তু। আচ্ছা বলো তো, কতটা সময় কাটাও তোমার ওই হাতের যন্ত্রের সাথে? প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আজকের আমার সোশ্যাল মিডিয়াতে। আর এরই মধ্যে আপনারা জেনে গেছেন আমার সাথে রয়েছে একজন অভিনেত্রী মোমেনা চৌধুরী। কিন্তু শুরুটা করলাম একটাই আবৃত্তি দিয়ে। মোমেনা আপা, এই যে আবৃত্তি, এটা ঠিক কি আবৃত্তি নাকি কবিতা নাকি উপলব্ধি? এটা আমার উপলব্ধি। আমি কবিতা লিখতেও জানি না, পড়তেও জানি না, লিখেছি, অভিনয়ের ঢঙেই করেছি। এই যে আমাদের হাতের এই ডিভাইস, এই ডিভাইসের যথেষ্ট ভালো ব্যবহার আছে, কিন্তু সেই ভালো ব্যবহারের যে খারাপ ইম্প্যাক্টগুলো সেগুলো আপনার কবিতার মধ্যে চলে এসেছে। এই উপলব্ধিটা কেন হলো আপনার? কারণ হচ্ছে যে আমি আসলে মানে কোয়ান্টাম ফাউন্ডেশনের সঙ্গে কাজ করি, সেই সূত্র ধরে আমার অনেক মানুষকে কাউন্সেলিং করি। আমি যেমন বাচ্চাদের কাউন্সেলিং করি, পরিবারগুলো ভেঙে যাচ্ছে কাউন্সেলিং করি। সেগুলো থেকে এই কাউন্সেলিং করতে গিয়েই আমি উপলব্ধি করেছি যে এই ফেসবুক, টুইটার আমাদেরকে কতটা ক্ষতির দিকে নিয়ে যাচ্ছে। আরেকটা লাইন আমি কবিতার মধ্যে দেখেছি যে এরকম একটা বিষয় যে স্বামীর সাথে শুতে যাও, দুজন দুদিকে ঘুরে দুজনই মোবাইলে আছো, কাছে নেই, আসলে দূরত্বটা বাড়ছে এবং সেখান থেকে ডিভোর্সের মতো ঘটনাটাও ঘটছে। ডিভোর্স আসলে আমাদের সামাজিকভাবে ক্ষতিটা কি করছে আপা, আপনার কি মনে হয়? ডিভোর্স যেটা ক্ষতি করছে, হয়তো দুটো মানুষ একসঙ্গে থেকে নানান কারণে মিলছে না। ডিভোর্সটা মানে সেই আগে থেকেই আছে এবং কোরআনেও আছে যে তুমি যার সাথে ম্যাচ করতে পারছো না তার সাথে সমস্ত কিছু দিয়ে আলোচনার মধ্যে দিয়ে সম্পর্কটা শেষ করো। যেমন রিসেন্টলি আমি একটা পরিবারের সাথে কিছুদিন থেকে ছিলাম, দুটো যমজ বাচ্চা, তাদের মা বাবা দুজনেই এত স্বাধীনচেতা মানুষ, কিন্তু তারপরও নানান কারণে তাদের ম্যাচ করেনি, দুজন আলাদা হয়ে গেছে। কিন্তু প্রতি সপ্তাহে এই যে নিয়ে যাওয়ার টানাটানি, আনা নেয়া, ওর বাসায় 2 দিন থাকবে, 4 বাসায় 2 দিন থাকবে, এবং সেই মানে তার মা আর একজনের সঙ্গে বসবাস করছেন, সেটা তার বাচ্চারা দেখছেন। এই যে সামাজিকভাবে মানসিকভাবে যে ছেলে দুটো, আমি একদম থেকে দেখলাম ছেলে দুটোর মধ্যে যে প্রভাব পড়ছে, এই ছেলে দুটোর ভবিষ্যৎ কি হবে আসলে। মানে ওদের যে মানসিক ক্ষতিটা হয়ে যাচ্ছে সেটার প্রভাব তো সুদূর প্রসারী। আপনি তো সোশ্যাল মিডিয়ার ব্যবহার নিয়ে একটা মঞ্চনাটকও আমি সোশ্যাল মিডিয়ার ব্যবহার নিয়ে একটা মেইনলি যেটা করছি যে আত্মজয় বলে একটি নাটক, একটা রাফ দাঁড় করিয়েছি, যেটার মধ্যে এটার যে মানে ক্ষতিকর দিকগুলো সেগুলোই বেশি আসছে এবং সম্ভাবনার দিকগুলো আমরা দেখাবো যে আমরা কিভাবে এখান থেকে মুক্ত হতে পারি। কারণ সুসাইড বেড়ে গেছে, এটার কারণ কিন্তু অনেকটা মোবাইল। আমরা খবরে দেখেছি যে একটা বাচ্চা, তার মা ম্যাট্রিক পরীক্ষা দিতে গেছে মেয়েকে নিয়ে, ছেলেটা মোবাইল দেয়নি বলে সুসাইড করেছে ময়মনসিংহ কোনো একটা জায়গায়। তো কতটা ভয়াবহ ঘটনাটা। এবং এই যে সারাক্ষণ ঘাড় গুজে বসে থাকা, মানে আমরা তো আসলে দাস হয়ে গেছি এটার। তো সেগুলোর নিয়েই যে গল্পটা, যে একটা ফ্যামিলি ড্রামায়, এটা মঞ্চনাটক হবে এবং এই নাটকটি আসলে আমাদের সুন্নন থেকে আমরা করছি। আমরা অলরেডি স্ক্রিপ্টের কাজ চলছে, খুব শীঘ্রই আসবে। 10ই সেপ্টেম্বর আত্মহত্যা প্রতিরোধ দিবস, আমার ইচ্ছে যে ওই দিন আমরা মঞ্চে নিয়ে আসব। এই যে মানে দীর্ঘ সময় কাজ করেছেন মান্নান হীরা ভাইয়ের সাথে, তিনি আজকে নেই, অভাববোধ নিশ্চয়ই করেন? হ্যাঁ, আমি অভাববোধ করি, মানে কি আমার মতো করে অনেকেই হয়তো করেন, কিন্তু আমার সঙ্গে তার বন্ধুত্বটা ছিল একদম সাংঘাতিক শিল্পের। উনি আমাকে সবসময় বলতেন যে মানে আমি ছোটোখাটো টুকটাক লিখতাম বা ওনার লেখার সময় কিছু কমেন্টস করতাম, উনি আমাকে বলতেন সবসময় যে মোমেন আপনি লিখেন, অনেক ভালো লিখবেন, কাগজ কলম নিয়ে বসলে লেখা হয়ে যায়। কিন্তু আমি সাহসী করতাম না। করোনার সময় আমি একটা কাজ করেছিলাম, মা ও দুটি বালা, আমার সুন্নন থিয়েটারে আছে, সুন্নন মাল্টিমিডিয়াতে আছে, মা ও দুটি বালা। ওটা দেখার পর আমাকে বলেছিলেন যে আর কলম ধরবে না আপনাকে, কিন্তু আমি যখন কলম ধরলাম তখন উনি আর নেই। এবং এই আত্মজয় নাটকটি যখন আমি
মানে শুরু করি, আমার ভাবনার মধ্যে আমার টিমের একজন আমাকে বারবার বলছিল যে আমরা সুসাইডটা নিয়ে কাজ করতে পারি কিনা। আমি আসলে সমসাময়িক বিষয়ে কাজ করতে পছন্দ করি। মানে এর আগে যেটা করেছি মৃত্যু মৃত্যু খেলা, সেটাও হীরা ভাইয়ের লেখা, আর লাল জমিন তো হীরা ভাইয়ের লেখাই। তো ওই নাটটা যখন লিখতে গিয়েছি তখন আমার মনে হয়েছে হীরা ভাই ভর করেছেন, এবং আমি হীরা ভাইকে দেখতে পাচ্ছিলাম অদ্ভুতভাবে, মানে যেটা হয় কতটাই তাকে আমি ফিল করি। আমরা যদি সেই পুরনো সময়ে ফিরে যাই, যে যখন ফরমালিন নিয়ে খুব বড় এক ধরনের কথাবার্তা চলছে, তখনও কিন্তু কাজ করেছেন। এই যে এখন আমরা যারা কাজ করছি, এই প্রজন্ম, কখনো কখনো মনে হয় যে সেই দায়বদ্ধতার জায়গা সোশ্যাল মিডিয়ায় যেমন ঘাড় গুজে থাকে, সেরকম ঘাড় গুজে থাকার প্রবণতা তৈরি হচ্ছে? না, এই প্রবণতা তো মানুষের মধ্যে কমে গেছে। কারণ হচ্ছে দায়বদ্ধতা তো প্রথমে আমরা পরিবারের প্রতি, তারপর সমাজের প্রতি, তারপর রাষ্ট্রের প্রতি। হ্যাঁ, প্রথমে আসলে একদমই নিজের প্রতি। সে নিজের প্রতি তো দায়বদ্ধতা নেই, আমাদের খাওয়ার ঠিক নেই, ঘুমের ঠিক নেই, কখন উঠছি, কখন পড়ছি, কখন টিকটক দেখছি, কী করছি, এগুলো তো ঠিকই নেই। তারপরে পরিবারের প্রতি দায়িত্ব। একটা মানুষের যখন পরিবারের প্রতি দায়বদ্ধতা না থাকে, তখন তার আর কারো প্রতি দায়বদ্ধতা তৈরি হয় না। যেমন আমার টিম নিয়ে যখন রিহার্সেল করি, মোবাইল রাখো, সবাই সবার সাথে কথা বলো। সবাই তো আমার এই কথাটা শুনবে না, যেখানে শোনে সেখানে বলি, কিন্তু খুব কষ্ট পাই যখন খুব আপনজনের কাছে গিয়েছি, সে হয়তো মোবাইলটা নিয়ে বসে আছে। খুব সম্প্রতি আপনাদের নতুন নাটক এসেছে আপনাদের দলে, সেটা নিয়ে কিরকম উচ্ছ্বাসের মধ্যে দিয়ে যাচ্ছেন? সেটা আসলে রঙিন চরকি, রচনা মান্নান হীরা, নির্দেশনা দিয়েছেন সাজিদুর রহমান। উনি ঢাকা ইউনিভার্সিটি থেকে, উনি রাজশাহী ইউনিভার্সিটি থেকে নাট্যকলা থেকে পাশ করেছেন, এখন বর্তমানে মুন্সি আব্দুর রব কলেজে জব করছেন। উনি এর আগে নির্দেশনাও দিয়েছিলেন মৃত্যু মৃত্যু খেলা নাটকটি। মান্নান হীরা ভাই যে সাহসী উচ্চারণ যেভাবে বলেছেন, আপনি যখন এই নাটকটি করতে যাচ্ছেন, তখন আপনার কাছে পার্সোনাল এক্সপিরিয়েন্সের জায়গা থেকে কি মনে হয় যে নারীর অন্ধকারগুলো কোথায়, আমরা সামাজিকভাবে আসলে কোথায় আটকে আছি এখনো? আমরা আসলে বলি যে আমরা অনেক স্বাধীন হয়েছি, হয়তো ঢাকা শহরকে চিন্তা করে আমরা বলতে পারি যে হ্যাঁ আমরা অনেক স্বাধীনতা ভোগ করছি। আসলে আমরাও নিজেরাও কিন্তু নিজেদের মধ্যে নিজেদেরকে একটু আটকে রাখি। আমাদেরও আসলে বের হতে হবে। কেউ না সুযোগ দেয় না কাউকে, সুযোগটা আসলে নিজেকে তৈরি করে নিতে হয়। সে জায়গাগুলো আমাদের ঘাটতি আছে। আর সামাজিক প্রতিবন্ধকতা আছেই, ধর্মীয় জায়গায় যে অবস্থায় এখন আমরা চলে গিয়েছি, আসল ধর্ম নিয়ে আমাদের কিন্তু কোনো কথা নেই। মানে ধর্মের যেগুলো খুব হালকা বিষয়, সেগুলো নিয়ে আমরা এত মেতে আছি, নারীকে কোণঠাসা করার চেষ্টা করছি। নারীরা সেই সময় যুদ্ধ করেছেন, নবীজি যুদ্ধ করে পাঠিয়েছেন। নারীরা সেই সময় বাজারের নিয়ন্ত্রণ করতেন, সৈনিক ছিলেন, ঘোড়ানে যুদ্ধ করেছেন। সেই নারীকে এখন অবরুদ্ধ করে রাখতে হবে। তো এখন এগুলো তো সময় পাল্টেছে, সময় পাল্টানোর সাথে সাথে মানসিকতার পাল্টানোর প্রয়োজন ছিল, সেটা পিছনেই গেছে, অনেকটা পিছনেই গেছে। কারণটা কি? কারণটা হচ্ছে যে ধর্মকে আমরা প্রপারলি জানি না। আমি আমার ভাষায় কখনো কোরআন পড়ি না। আমি যেদিন থেকে আমার ভাষায় কোরআন পড়তে শুরু করেছি, তখন থেকে আমার একটা মানে মাছি মারতেও, মশা মারতেও আমার একটু দ্বিধা হয়। তো আসলে আমার ভাষায় যদি আমি কি কোরআনকে জানি, তাহলে অনেক কিছু জীবনটাকে অনেক সুন্দর সহজ হয়ে যায়। সময়ের কারণে কি আসলে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে? যদি আমি আপনার শুরুর থিয়েটার করার কথাই বলি, বগুড়াতে যখন ইয়ত কয়ার শুরু করলেন, সেই 82-83 সালের কথা, সেই সময়টার পরিবেশ আর এই সময়ের এসে অস্থিরতা, দুইটাকে আসলে কিভাবে ব্যাখ্যা করবেন? প্রশ্ন ওঠে না। আমাদের এই 10-15 বছরের মধ্যে পৃথিবী একেবারে উল্টো হয়ে গেছে। আমরা যদি এই জায়গায় ছিলাম, পৃথিবী এখন উল্টো দিকে ঘুরছে। কারণ তৃতীয় বিশ্বযুদ্ধ শুনছি ছোটবেলা থেকে। আমার মাঝে মাঝে মনে হয় তৃতীয় বিশ্বযুদ্ধ অলরেডি শুরু হয়ে গেছে। এই মোবাইল শয়তান ঢুকে আমাদেরকে, মানে এটাই আসলে মোবাইলকে একেবারে শয়তানি বলে দিলেন। হ্যাঁ, মোবাইল ইবলিশ, শয়তানের বাক্স বলছি আমরা। এরা ঢুকেই আমাদের, প্রযুক্তির বিপক্ষে আমি নই, প্রযুক্তির পক্ষে, কিন্তু ব্যবহারটা আমরা জানি না। এবং আমি যখন দেশের বাইরে যাই বা ঘুরি, অনেক জায়গায় আমার যাওয়ার সুযোগ হয়। তো আমার ছেলে মেয়েরা যেহেতু দেশের বাইরে থাকে, আমার হাজব্যান্ড বাইরে থাকে, আমি প্রায় যাই। কিন্তু আমি দেখেছি ওরা কাজের সময় কিন্তু এতটা মোবাইল নিয়ে বসে থাকে না। কিন্তু আমাদের মানুষরা, ওদের কিন্তু স্কুলে কলেজে মোবাইল অ্যালাউড না, একদম কলেজেও অ্যালাউড না মোবাইলে। তো আমরা সেভাবে কঠোর হতে পারছি না কিন্তু। এবং ওরা কিন্তু এখন অনেক সচেতন হয়েছে
আমরা এখনো সচেতন হইনি, আমাদের আসলে এই ব্যবহার করাটা নিয়ে সচেতন হতে হবে। আপনার চোখে ভুলগুলো কি কি থাকে সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে? আমার যেটা মনে হয়, যেটা এই করোনার সময় এসে আরো বাচ্চাদেরকে বেশি এডিক্টেড করে ফেলেছে এই মোবাইল স্কুল, মানে অনলাইন স্কুলগুলো। তো এখানে আমার মনে হয় যে বাবা মাকে যদি সচেতন হয়, শিক্ষকরা যদি সচেতন হয় যে হ্যাঁ আমরা মোবাইল অবশ্যই ব্যবহার করব। এখন সারা পৃথিবীতে মোবাইল ছাড়া চলছেই না, সব কিছু মোবাইলে। কতটা সময় ব্যবহার করব, কিভাবে ব্যবহার করব, সেটার উপর যদি প্রশিক্ষণ দেওয়া হয় স্কুল কলেজগুলোতে এবং বাবা মাকে প্যারেন্টিং কোর্স করানো হয়, তাহলে হয়তো বা সম্ভব, কারণ বাবা মাই দিয়ে দেয় মোবাইলটা। আপনার কি মনে হয় যে ভিউ আছে বলেই আসলে তারা ভালো কাজ করছে? না, সেরকম তো আমার মনে হয় না, কারণ তারা তো অভিনয় অতটা শিখেনি। আর অভিনয়টা তো এখন সহজ হয়ে গেছে, অনেকেই মনে করে যে ডাল দিয়ে আলু ভর্তা দিয়ে ভাত মেখে খাওয়ার মতো অভিনয় কাজটা। সুতরাং এই কাজটা এখন আর কারো কাছেই তেমন কঠিন না, সবাই করছে, ভালোই করছে। কিছু কিছু ছেলে মেয়ের অভিনয় দেখেছি, আমার ভীষণ ভালো লেগেছে। আমি ইয়াং জেনারেশন থেকে কাজ করতে গিয়ে বেশ কিছু ছেলে মেয়েকে খুব ভালো লেগেছে যে সত্যি তারা ভাবছে, কিন্তু তারাও শঙ্কিত যে তারাই বা কতদিন টিকে থাকবে, কারণ তারা তো অভিনয়টা জানে না। তখন বলি যে ভাই একটু থিয়েটার করো, ভালো মুভি দেখো, দু একটা টিপস দেই, গ্রহণ করে। আবার কাউকে তারা ধারে পাছেও যাওয়া যায় না। কিছু কিছু অভিনেত্রীর সাথে আমি কাজ করেছি, চেনেও না। এই যে সংস্কৃতি জগতের মধ্যে এই ধরনের বিষয়গুলো, এটাকে আমাদের সার্বিক সোসাইটিকে প্রভাবিত করে কিনা? অবশ্যই করে, আমাদের কাজকেই প্রভাবিত করে। যেমন আমার যে লাল জমিন নাটকটা নিয়ে আমি বলতে চাই যে আমি যখন বাইরে যাচ্ছি, আমাকে কিন্তু আর থিয়েটারের অনেক উৎসবে ডাকা হয় না। আমি যখন প্রশ্ন করি ভাই এটা কি খুব খারাপ নাটক, সোলো পারফরমেন্সের উৎসব হচ্ছে, সেখানে লাল জমিন না থাকলে অনেকে আমাকে প্রশ্ন করে, ফোনে প্রশ্ন করে, দেখা হলে প্রশ্ন করে লাল জমিন নাই কেন। তো আমি একজনকে বললাম, তো উনি জাস্ট বলে ফেললেন তুমি তো করেই বেড়াচ্ছ। এটা হচ্ছে আমাদের মাথার উপর যারা আছেন তাদের অ্যাটিটিউড। তো হ্যাঁ, করেই বেড়াচ্ছি, আমি থিয়েটারই করছি, আপনাদের মতো করে হয়তো নয়, একটু অন্যভাবে। মাঝে মাঝে মনে হয় যে আমরা কাজের চাইতে কথা বলি বেশি। এখন তো টক শো করেন না, এই যে টক শোতে গল্প করছি, এই টক শো মানে তো পেঁচাল পাচ্ছি আমরা। এখন আপনার 20 মিনিট দিতে হবে আমাকে, তো তার মধ্যে 20 মিনিটের মধ্যে হয়তো 10 মিনিট আমি সঠিক কথা বলছি, 10 মিনিট এভাবেই তো কথা বেড়ে যাচ্ছে। আমি লাল জমিন প্রসঙ্গে আসতে চাই যে লাল জমিন নিয়ে আপনি মানে পৃথিবীর বিভিন্ন জায়গায় গেছেন, বিশেষ করে বাঙালি কমিউনিটির মধ্যে গেছেন, এবং যেখানে মুক্তিযুদ্ধ আছে, নারী আছে, মানে রিপারকেশনটা কি পেয়েছেন? এবং আপনি একটা সময় চেয়েছিলেন যে কলেজগুলোতে আপনি শো করবেন, সেটাও অনেকগুলো করেছেন। তো এইখান থেকে আপনার এক্সপিরিয়েন্সটা আসলে কি হয়েছে? আমার এক্সপিরিয়েন্স যেটা হচ্ছে যে মেনলি আমি তো অনেক এগুলো রিপিট করি না, আর দর্শক জানেন অনেক কিছুই। আমি যেটা চাই যে মুক্তিযুদ্ধের নাটক আরও অনেক বেশি হোক, এবং সেগুলো বাংলার প্রতিটি ঘরে ঘরে হোক, প্রতিটি জেলায় জেলায় হোক। প্রত্যেকের কাছে মুক্তিযুদ্ধের চেতনাটা পৌঁছে দেওয়া এই সময়ের জন্য অত্যন্ত অত্যন্ত জরুরি, যে কাজটা লাল জমিন করছে। এবং লাল জমিন করতে গিয়ে যেটা আমার ফিল, যে কলেজগুলোতে আমাদেরকে শিক্ষা মন্ত্রণালয় থেকে গত বছর নির্দেশনা দেওয়া হয়েছিল, আমরা পৃষ্ঠপোষকতা পেলে আরও অনেক বেশি শো করতে পারতাম, তবুও চেষ্টা করে যাচ্ছি, শো চলছে। তো যেটা হয় যে মুক্তিযুদ্ধ বাচ্চারা দেখেনি, জানে না, তারা আমাকে ছুঁয়ে দেখতে চায় নাটক শেষে, এবং মুক্তিযুদ্ধকে দেখতে পায় তারা। আমি 64 জেলায় গিয়েছি, তো উপজেলায় গিয়েছি, তো এরকম একটি উপজেলায় নাটক শেষে একটি কিশোর 22-23 বছর বয়সের ছেলে হবে, সবাই তো এখন আর অটোগ্রাফ নেয় না, এখন তো সবাই সেলফি তুলে। সেলফি তুলতে এসে আমাকে বলছিল যে আন্টি আমার এতদিনের কনফিউশন কেটে গেল। কি ছিল তার এতদিনের কনফিউশন? আমার একটা ডায়লগ আছে নাটকের, বলি, আসে 1975, শকুনেরা জেগে ওঠে, বাপজানের কবর জাদুকরে স্মৃতির মিনার গুড়িয়ে দেয়, ভেঙে দেয়, তছনছ করে, দেশের চাকা উল্টো দিকে ঘুরে। বাস্তবতা কি ছিল যে ছেলেটার কনফিউশন কেটে গেল? এই জন্যই আমার মনে হয় যে শুধু লাল জমিন নয়, আমি একা আর কত করব, আরও অনেক অনেক মুক্তিযুদ্ধের নাটক আসুক এবং ছড়িয়ে পড়ুক বাংলাদেশের প্রতিটি কোণায়। আপনার কি মনে হয় যে মুক্তিযুদ্ধের ঘটনাগুলো আমরা আসলে সঠিকভাবে এই প্রজন্মের কাছে পৌঁছে দিচ্ছি না? তো মুক্তিযুদ্ধের নাটক হচ্ছে, অনেক নাটক হয়েছে ওই গত ইয়েতে, কিন্তু সেগুলো ওই একটা দুটো শো দিয়ে তো হবে না।
একটা দুটো শো দিয়ে হবে না, ঘটনাগুলোকে ছড়িয়ে দিতে হবে। এবং 64টা জেলায় 64টা শিল্পকলা আছে, শিল্পকলাগুলো উন্মুক্ত করে দেওয়া হোক, যে মুক্তিযুদ্ধের নাটক তোমরা বানাও, এখানে করো, পৃষ্ঠপোষকতা দেওয়া। অনেক মানুষ আছে নাটক করার জন্য, এবং প্রতিটি জেলায় আমি যখন যাই শিল্পকর্মীরা, নাট্যকর্মীরা দেখা করতে আসে, কারণ অনেক মানুষের সাথে আমার চেনা জানা ভালো, অনেক বছর ধরে থিয়েটার করছি, এসে একটাই কথা বলে যে আপা একটা নাটক বানালাম, যদি শিল্পকলাটা ওপেন হয়, তাও শিল্পকলার ভাড়া দিয়ে লাইট দিয়েই তো আমাদের খরচ ওঠে না। যেমন রিসেন্টলি সিরাজগঞ্জ রঙিন চুরকি এবং মান্নান হীরার 3টি নাটক নিয়ে একটা উৎসব করার প্ল্যান। শিল্পকলার ভাড়া লাইট দিয়ে 15-16 হাজার টাকা ভাড়া হয়ে যায়। আপা আমাকে বলছে আপা কিভাবে তাহলে করব? তো শিল্পকলাটা যদি ফ্রি দেওয়া যায়, বা হচ্ছে লাইট, শিল্পকলাতে কোনো শিল্পকলায় ভালো লাইট নেই, ঢাকা শহরের মধ্যেই যে হলগুলো আছে সেখানেও প্রপার লাইট নেই। তো অথচ প্রযুক্তি এগিয়েছে অনেকটা, অনেক। তো 64টা জেলায় যদি সাউন্ড এবং সাউন্ডও ভাড়া নিতে হয় বাইরে থেকে, তাহলে কিভাবে একটা দল নাটক করবে? তো মুক্তিযুদ্ধের নাটক কোনো একটা দল যদি যে বলে যে শিল্পকলার প্রধানের কাছে যে আমি একটা মুক্তিযুদ্ধের নাটক করেছি, তুমি আমাকে ফ্যাসিলিটি দাও, শুধু হল ভাড়া, লাইট, সাউন্ডটা দাও, তাহলে তারা উৎসাহিত হয়ে করবে। এভাবে আসলে নাটককে এগিয়ে নিয়ে যেতে হবে। নিশ্চয়ই যারা সংশ্লিষ্ট আপনার কথা থেকে, তারা কিছুটা হলেও শোনার চেষ্টা করবে। আপনার স্বপ্নের জায়গা কোনটাই? আমার স্বপ্নের জায়গা আসলে হচ্ছে যে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে আমি কাজ করতে করতে পৃথিবী থেকে চলে যেতে চাই। আমরা চাই আপনি আমাদের সংস্কৃতি অঙ্গনকে যেভাবে ঋদ্ধ করে চলেছেন, অনেকটা সময় আমাদের মাঝে থাকুন এবং আমাদের সংস্কৃতি জগতে আরও ভালো ভালো কাজ পাক। মোমেনা আপা, অসংখ্য ধন্যবাদ আমাদের আয়োজনে আসবার জন্য। হ্যাঁ, আপনাকেও ধন্যবাদ। নেক্সাস টিভির দর্শকদের ধন্যবাদ। দেশের নাটক দেখুন, অনেক ভালো ভালো কাজ হচ্ছে, একটু খুঁজে দেখতে হবে, তবুও বলি দেশি নাটক দেখুন, দেশি চ্যানেল দেখুন, এবং ভালো কাজ হচ্ছে। আপা ধন্যবাদ। আর প্রিয় দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ যারা এতক্ষণ আমাদেরকে দেখছিলেন, বিশেষ করে মোমেনা চৌধুরীর কথাগুলো শুনছিলেন। আর নিশ্চয়ই দেখা হবে আবারও নতুন অতিথিকে সাথে নিয়ে। সে পর্যন্ত সবাই সুন্দর থাকবেন এবং সুস্থ থাকবেন, এই প্রত্যাশা।